পাতানো কোনো নির্বাচন হবে না বলেছেন সিইসি। নিরপেক্ষতা চায় ইউরোপীয় ইউনিয়ন। বর্তমান প্রশাসনেই সুষ্ঠু ভোটের আশা মন্ত্রিপরিষদ সচিবের। মোসাব্বির হত্যার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল। সরকারকে বেকায়দায় ফেলতে এ ধরনের ঘটনা বলেছেন মির্জা ফখরুল। কমিশন বাড়ানোর আশ্বাসে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার। জিম্মি করে বেশি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধে বিগত সরকারকে দুষলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে খেলতে না যেতে অনড় বাংলাদেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রার্থীরা আপিল শুনানিতে ন্যায় বিচার পাবে। আর ইউরোপীয় ইউনিয়ন বলছে বাংলাদেশের অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। সেই লক্ষ্যে কাজ করছে সংস্থাটি এবং আগামী নির্বাচনে তারা পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে মনোনয়নপত্র বাতিল ও অনুমোদনের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল কার্যক্রম চলে। বৃহস্পতিবার সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, আইনি ভিত্তিতে প্রার্থীদের সমস্যা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ন্যায় বিচারে বিশ্বাসী উল্লেখ করে সিইসি আরও বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন একটা কথা উঠছে না, ইনসাফ। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবে। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান। সিইসির সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে তিনি জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে আগামী নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে তারা। নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ইইউ এর জন্য গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, তাই এই দেশের নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইইউ। অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন আয়োজিত হবে। বাংলাদেশের নির্বাচনে সেই বিষয়টির দিকেই মনোযোগ দেবে ইইউ। প্রার্থীদের আপিল কার্যক্রম শেষ হবে শুক্রবার। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, মাঠ প্রশাসনের কর্মকর্তারা অভিজ্ঞ এবং সঠিক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করলে শতভাগ সফল হওয়া সম্ভব। কোনো জায়গায় বিচ্যুতি দেখা গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ সংক্ষুব্ধ হলে আইন অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে এবং নির্বাচন কমিশন তা নিষ্পত্তি করবে। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ থাকলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোথাও ত্রুটি থাকলে তা সমাধানের চেষ্টা করা হবে। দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে। এদিকে শনিবার ঢাকা মহানগর সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মেজবা রহমানের রিপোর্ট। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে নিহতের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির। বুধবার রাত 8টা 20 রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজারে স্টার রেস্তোরাঁর কাছ থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় মুসাব্বিরকে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মারা যান তিনি। এদিকে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় আসন্ন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে এমন হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে জানিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাফিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। সরকারকে বলবো, কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। মিঠে কথাই কিন্তু চিরে ভিজবে না। নির্বাচনের আছে মাত্র কয়দিন, এর মধ্যেই যদি আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয় একের পর এক, তাহলে আমাদের কপালে ভাঁজ পড়ে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এদিকে পুলিশ বলছে কারা কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনের কাজ চলছে। না, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযান আমরা চলতেছে। এই হত্যার ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম, উদ্বিগ্ন রাজনৈতিক সহকর্মীরা। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি। বিএনপি মহাসচিব বলেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, যার নির্মম বহিঃপ্রকাশ এই হত্যাকাণ্ড। এ ধরনের সহিংসতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলছে, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। গতকাল একটি শোক বার্তায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুসাব্বিরের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। গতকাল গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তিনি জানান, অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। তিনি আরো বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। পুঁজিবাজারের উন্নয়নে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি বিদেশি বিনিয়োগের সুযোগও তৈরি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। আর তাই তিনবারের এই রাষ্ট্রনায়ককে শ্রদ্ধার সাথে স্মরণ করতে এক মঞ্চে জড়ো হয়েছিলেন পুঁজিবাজারের নীতি নির্ধারক ও ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। গতকাল স্মরণ সভা ও দোয়া মাহফিলে তারা আলোচনা করেন বেগম জিয়ার কর্মময় জীবন, যেখানে কেবল রাজনৈতিক নেতৃত্ব নয়, উঠে আসে পুঁজিবাজারের বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকাও। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণের জন্যই এই দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ডিবিএ। স্মরণ সভার শুরুতেই সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় বেগম জিয়ার কর্মময় জীবনের খণ্ডচিত্র, যেখানে তুলে ধরা হয় কিভাবে তার শাসনামলে পুঁজিবাজার পায় কাঠামোগত গতি, উন্মোচিত হয় নতুন দিগন্ত। আসলে বাংলাদেশের যে আজ যে অর্থনৈতিক উন্নয়ন, তার যে কাঠামোগত সংস্কার, যে বাজার ভিত্তিক ব্যক্তিখাত ভিত্তিক অর্থনৈতিক মডেল, সেটা ওনার সময়কালেই শুরু হয়েছিল। যে আমরা আজকে যে আমাদের প্রাইভেট সেক্টরের যে এত সম্প্রসারণ দেখছি। 1991 সালে উনি প্রথম ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণ করার কিছুদিনের মধ্যেই
প্রথম যে কাজটা উনি করেছিলেন সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট ফরেন ইনভেস্টরদের জন্য ওপেন করেছিলেন, এবং দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ এ নিউ চ্যাপ্টার ফর দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট। অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান থেকে শুরু করে ডিএসসি, ডিবিএ, বিএপিএলসি ও স্টক ব্রোকার সহ উপস্থিত ছিলেন অনেকেই। আলোচকরা বলেন, বেগম জিয়া শুধু পরিশুদ্ধ মানুষই ছিলেন না, বিরোধী মতের প্রতিও ছিলেন শ্রদ্ধাশীল। বেসরকারি খাতের বিকাশেও ছিল তার অনবদ্য ভূমিকা। তার কাজ কতটা মহিমান্বিত ছিল, কত মানুষের জীবনকে আবেগ দ্বারা তাড়িত করেছেন, কত বড় নেত্রী তিনি ছিলেন, এবং সকল সমালোচনার ঊর্ধ্বে গিয়েও সেদিনে জানা যায় তার নিজের দল এবং বিরোধী দল এবং ভিন্ন মত, ভিন্ন পথের সকল ব্যক্তি মানুষের সেদিন উপস্থিত ছিলেন। বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিতি অবশ্যই তখনকার সময়ে প্রাইভেট সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহিত করে। আমরা আশা করি আমরা ওনার গুণকে আমরা অনুকরণ করতে পারব এবং ওনার আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যাতে ওনাকে জান্নাতবাসী করে। আলোচকরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও ১.৫ দশকে দেশপ্রেমে অবিচল ছিলেন বেগম খালেদা জিয়া। তার গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করেই জানা যায় শরিক হয়েছিলেন লাখো মানুষ। সেই গুণী নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়েই শেষ হয় এই স্মরণ সভা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির বেশ কিছু দাবি যৌক্তিক। বৃহস্পতিবার বিকেলে বিইআরসি ভবনে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে বৈঠকে বসেন বিইআরসি চেয়ারম্যান। বৈঠক শেষে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি শর্ত সাপেক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। বৈঠকে ব্যবসায়ীরা দাবি করে, বন্ধ করতে হবে প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা। খুচরা পর্যায়ে ২০০০ টাকার বেশি সিলিন্ডারের দাম নেবার ঘটনা লজ্জাজনক বলে মন্তব্য করা হয় সংগঠনটির পক্ষ থেকে। বিইআরসি চেয়ারম্যান বলেছেন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবির সমাধানের চেষ্টা করা হবে। এদিকে উৎপাদন পর্যায়ে ভ্যাট ট্যাক্স অব্যাহতি ও আমদানি পর্যায়ে এলপি গ্যাসের ভ্যাট ১৫% থেকে ১০% নির্ধারণ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা জামানত আরোপের জন্য বিগত সরকার দায়ী, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে, কাজেই দায় দায়িত্ব পলিসিগতভাবে পূর্ববর্তী সব সরকারের। এ সময় অন্তর্বর্তী সরকারের অনিয়মিত অভিবাসন নীতির কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, এসবের একমাত্র সমাধান অনিয়মিত অভিবাসন বন্ধ করা। যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে এটা অস্বাভাবিক নয় বলেও মনে করেন তিনি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলতে যাওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে ঠিক করা উচিত। আইসিসি ফাইন্যান্স করে বাংলাদেশকে, তাই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। ভেবে চিনতে বিসিবিকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। তবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে 32টি বিশ্ববিদ্যালয় নিয়ে আজ থেকে শুরু হচ্ছে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল মিরপুর সিটি ক্লাব মাঠে এই টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করেন দাবায় দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক। অনুষ্ঠানে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপে ভারত থেকে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে বিসিবির চিঠি প্রসঙ্গে কথা বলেন তামিম ইকবাল। জাতীয় দলের ড্যাশিং এ ওপেনার বলেছেন, যেহেতু আইসিসি ফাইন্যান্স করে বাংলাদেশ ক্রিকেটকে, তাই আইসিসির সাথে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত বিসিবির। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বিএনপি রাজনীতি করবে বলে জানিয়েছেন ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। বিএনপির 31 দফার কথা উল্লেখ করে তিনি বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মৌলিক সংস্কার, আধুনিক শিক্ষা ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। রাজধানীর গ্যান্ডারিয়া থানার মিলবারাকে দোয়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আল ইশতেহার ফাউন্ডেশন।
অনুষ্ঠানে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আধিপত্যবাদের বিদায় ঘটেছে। খুনিরা, এই আধিপত্যবাদীরা যারা আমাদের দেশকে একটা দাস রাষ্ট্র হিসেবে রেখে দিতে চায়, আমাদেরকে একটা প্রজা রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং করেও ছিল ১৭ বছর যাবৎ, সেখান থেকে বেরিয়ে এসে একটা শক্তিশালী গণতান্ত্রিক এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এই ভূখণ্ডে আগামী দিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করে যাব ইনশাআল্লাহ। এর আগে গ্যান্ডারিয়ার ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন ইশরাক হোসেন। প্রতিশ্রুতি দেন স্থানীয় সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের। একটা করদ রাজ্য অথবা একটা দাস রাজ্যে রেখে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং যুবক সমাজকে ধ্বংস করার জন্য বাংলাদেশে মাদকের একবার অহরহ প্রবেশ ঘটানো হয়েছে। তো আমরা সেই বিষয়গুলো নিরসন করতে চাই। আপনার দীর্ঘমেয়াদে বাংলাদেশ একটা শক্তিশালী এবং একটা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে। প্রত্যেকটি মহানগর ও জেলা শহরে পর্যায়ক্রমে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেটা এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। স্থানীয় উন্নয়নের পাশাপাশি ঢাকা শহরের যানজট ও দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনার কথা উল্লেখ করেন ইশরাক হোসেন। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দুইটা ভাগে আমার সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। পাতানো কোনো নির্বাচন হবে না বলেছেন সিইসি। নিরপেক্ষতা চায় ইউরোপীয় ইউনিয়ন। বর্তমান প্রশাসনে সুষ্ঠু ভোটের আশা মন্ত্রিপরিষদ সচিবের। মুসাব্বির হত্যার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল। সরকারকে বেকায়দায় ফেলতে এ ধরনের ঘটনা বলেছেন মির্জা ফখরুল। কমিশন বাড়ানোর আশ্বাসে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার। জিম্মি করে বেশি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধে বিগত সরকারকে দুষলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে খেলতে না যেতে অনড় বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।